একটি মাকড়সাকে যখন আমরা দেখি তখন উঠে গিয়ে দৌড়ে গিয়ে আসলে মাকড়সাটাকে আমরা মেরে ফেলি, বা পশু পাখি দেখলে, কুকুর বিড়াল দেখলে রাস্তাঘাটে আমরা একটা ঢিল ছুঁড়ে মারি। এটা সত্য। এবং পাশাপাশি তারেক রহমান যে কথাটা বলেছে মানুষের উদ্দেশ্যে, যে আপনারা ওই পাখি চিচিরমিচির করছে, আপনি কেন অযথা পাখিকে ঢিল মারতে যাবেন? কি সুন্দর চিন্তা, কি নিখুঁত চিন্তা, কতটা দয়ালু, কতটা প্রশস্ত মনের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আমার একটা দুঃখও আছে, একটা চাপা কষ্টও আছে। আমি আপনার এই ভিডিওটা দেখার পরে সত্যি বলছি, মন থেকে বলছি, আমার খুব ভালো লেগেছে আপনার কথা। আমার যে বন্ধুরা আছে, আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আমি বলতেছিলাম যে আমি তো মিস্টার রহমানের ভক্ত হয়ে যাচ্ছি, হুইচ ইজ ট্রু, এটার মন থেকে বলছি। আর দুঃখটা হচ্ছে একজন বৃদ্ধ নারী, যিনি হচ্ছে কোনো টাকার জন্য না, নিজে থেকেই পরিচ্ছন্নতার কাজ করেন, বৃদ্ধ নারী, তাকে এভাবে আঘাত করে মেরে ফেললো সামান্য 40,000 টাকার জন্য। মানে আমাদের দেশের একটা পাগল, একটা শিশু, একটা বৃদ্ধ নারী, আমরা কেউ সেফ না। আমরা মাকড়সাকে বাঁচাবো বা পাখিকে বাঁচাবো, কুকুর বিড়ালকে বাঁচাবো, তার আগে তো আমাদেরকে বাঁচতে হবে। আমরাই তো বাঁচতে পারছি না। স্কুলের মধ্যে বাচ্চাকে মেরে লেখাপড়া শেখানোর জন্য বাচ্চাদের কিভাবে মারছে, শুধু তাই না, টিচাররা যে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করছে, শুধু তাই না, বাচ্চারা সেটা অ্যাডপ্ট করছে। মাদ্রাসার মধ্যে যেভাবে হুজুররা শিশুদেরকে বলাৎকার করছে, সেটা বাচ্চারা অ্যাবসর্ব করছে। একটা শিশু আর একটা শিশুকে বলাৎকার করছে। মানে এই যে সমাজের অবক্ষয়, এই যে সমাজের মধ্যে এত ইনসিকিউরিটি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কার সাথে কথা বলবো? আমাদেরকে কে সেফটি দিবে? কোনো বয়সের, কোনো পেশার, নারী পুরুষ নির্বিশেষে আমরা না ভালো নাই। আমাদের এই ভালো থাকাটার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি এটা স্বীকার করছি, প্রত্যেকটা রেভলিউশনের পরে, সেটা শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের যতগুলো দেশ আছে, যতবার রেভলিউশন হয়েছে, আফটার রেভলিউশন একটা ক্রাইসিস থাকে, সেটা ইকোনমিক্যাল থেকে শুরু করে সব ধরনের ক্রাইসিস থাকে। এবং আপনি যে মুহূর্তে ক্ষমতা এসেছেন, সরকার গঠন হয়েছে, সেই মুহূর্তটা সহজ নয়, একটা ক্রিটিক্যাল মুহূর্ত, সেটা আমি বুঝি। প্রথমত হচ্ছে 17টা বছর একটা গণতান্ত্রিক নির্বাচন হয়নি। তারপরে হচ্ছে আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন। তারপরে হচ্ছে এমন একটা সময় আপনি দেশে ফিরেছেন যখন আপনার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনার মানসিক অবস্থাও স্টেবল না, আমরা বুঝি। তারপরে 2টা বছর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশটাকে ডিজাস্টার করেছে। এনসিপি জামাত যা ইচ্ছা তাই করছে। এমন একটা জগা খিচুড়ি মার্কা পরিস্থিতিতে আপনি ক্ষমতায় আসছেন, নির্বাচিত হয়েছেন, সরকার গঠন হয়েছে, পার্লামেন্টের মুখ দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। পাশাপাশি মানুষের যে মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই অধিকার থেকে আমরা অনেক পিছিয়ে, অনেক দূরে। মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু সিকিউরিটি দরকার এই সমাজে, এই দেশে, সেইটুকু সিকিউরিটি আপনাকে নিশ্চিত করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমি একই সাথে আপনার কার্যকলাপে আসলেই ভীষণ সন্তুষ্ট, খুশি। আবার একই সাথে সমাজের এই দুর্ব্যবস্থা দেখে আমি না ভালো নাই। এই সমস্ত কিছু আমাকে, আমার বন্ধুদেরকে, আমার সহযোদ্ধাদেরকে, একটা কথাই আছে না যে প্যান্ট পরার আগেই মোতার জায়গা ঠিক রেখে মানুষ প্যান্ট পরে। তো আমি গত 8 বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি। আমার পিছনে লাইগা ক্ষুদা লাভ নাই, নিজের মানে যার কোনো কাজকর্ম নাই, যারা বাদাম
তারাই হলো গিয়ে আরেকজনের পিছনে হুদা লাগিয়ে থাকে। আর আমলিগের ভাইয়েরা এমন লাগাটা লাগছে আমার সেই নুহু নবীর আমলের ভোটার আইডি কার্ডের ছবি, এই যে নারী রূপিতাল এই রকমের সেই ছবি বাইর করে এখন পোস্ট মারতেছে, আমার পেজে রিপোর্ট মারতেছে, আমার ভিডিও আমার কন্টেন্ট। শোন, আমার পেজে রাইট ম্যানেজার আছে, এটা আগে ব্রেনেটে ঢুকা। রাইট ম্যানেজারটা কি? আগে রাইট ম্যানেজার আমার পেজে আছে, অতএব আমার ভিডিও আমারই থাকবে, এটা আগে বুঝে নে। আচ্ছা, তারপর রাইট ম্যানেজারের পরের ধাপে যাচ্ছে। তোরা যদি মনে করো যে আমি আমার ওই ভোটার আইডি কার্ড বা ওই নাম দিয়ে পেজ চালাই, তাহলে সব থেকে বড় কথা হলো তোরা আসলেই বলত। এরপর আসি আবার একটা পোস্ট দিছে কি, আমার বাপ মায়ের নাম বাদ দিয়ে আমি বেনজির মুন্নি নিজে নাইকেটাই খেলেছি। দেখ একটু সংক্ষেপে দেখে নে, যে কি দেখতে পাচ্ছিস, দেখ বেনজির মুন্নি কেডা আর জেসমিন কেডা, বুঝছোস এখন? ঠিক আছে, অতএব নে আর একবার এই যে শ্বাস দেখান তোকে দেখাই। যাই হোক, ভিডিও তো সব যে কটা ভিডিওতে কপিরাইট মারছে, মানে আমার পেজে যত ভিডিও আছে এর মধ্যে মানে কাম নাই তো ভাই, সময় অপচয় করে আমার পেজে রিপোর্ট মেরে কোনো লাভ নেই, সব ফেসবুক আমার ফেরত দিচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে আসি, এরা আমার কি লাগছে, শাওনের লইয়ে ভিডিও বানাইছি কেন গো, এইটা আমার মাপ চাইতে কয়, আমি লাইভে এসে মাপ চামো। তাহলে আজকে একটা কথা তোদের আমি বলি, শোন, আমি সরকারি জব করতাম, আমি যেই পজিশনে ছিলাম, আমি ওই সরকারি জব সাইডে আমি বিজনেস করতে আসছি। আমার ছেড়ে আসার মানে সম্পর্কে তোদের ধারণা নাই। তোদের কি মনে হয় তোদের হাসিনার কাছে মাপ চাই নেই, তোদের শাওনের কাছে মাপ চামো? এই লাইভের মধ্যে আইয়া, ভিডিওর মধ্যে আইয়া শাওনের কাছে মাপ চামো? মাপ তো তোকে শাওন চাইছে, দেখবি, ওয়েট কর, দেখাচ্ছি, ওয়েট কর। এই দেখেন, এই নাম্বার থেকে আমাকে কি কি লেখছে, আমি রিপ্লাই কেন করি না? আমি কি থার্ড ক্লাস মানুষের সাথে কথা বলার কোনো টাইম আছে আমার? আমি তো রিপ্লাই করুম। আবার এই একজন মাপ না চাইলে আজকের ভিতরে পেজ গায়েব করে দিবে। ফোন নাম্বার দেখেন আপনারা, সৌদি আরব থেকে সে আমাকে লিখেছে। এই যে আবার সে আমার সব পেজের বিজনেসের কি রাখছো, বুঝছো? এবার তোদের এই বেনজির মুন্নি ডকুমেন্টসগুলো দেখাইতাম না, মানে তোরা হয়তো আমার ওই আগে ওই নাইজেপিতাল ছবি ওগুলো নিয়ে পড়ে আছিস, তো ওই জন্য তোদের একটু দেখাই দিলাম, তাইলে আবার বুঝিস না। অ্যান্ড এইগুলো এইটার উপরে ডিপেন্ড করে হ্যাঁ আরও কিছু চালা, দেখ আরও কী কী করতে পারোস, কোন দিক যায় দেখ। তাহলে আমি আরও তোদের একটা সিক্রেট বলে যাই, আমার কোনো আইডি আমার পেজে নাই, আমার যে আইডি আমি চালাই কোনো আইডি আমার পেজে নাই, বুঝছোস নি? আইডি আর একটা সিক্রেট, আর খোঁজ কার কার আইডি আছে। আচ্ছা, এরপরে আসি তোদের শাওনাপার মাপের ভিডিও দেখ। খুবই কষ্ট লাগবার কথা, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যাদের সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, বা যার কোনো একটি পরিবারের সদস্য মারা গেছেন। আমি সেই অভিভাবকদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি, যার সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, যার স্বামী মারা গেছেন। তার জীবনে এর চেয়ে খারাপ দিন আর কখনো আসেনি, এবং অবশ্যই আমার সেই স্ট্যাটাসটা দেখে